যে শ্রোতারা উপস্থিত আছেন এবং ভবিষ্যতে শুনবেন তারা আরো তাদের শ্রদ্ধা, স্নেহ ও শুভেচ্ছা জানায়। আজকের আলোচনায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য শ্রী অমিত অধিকারী সহ সাহিত্য বাসরের তরুণ সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমার নিবেদন জল মাটির অনন্ত প্রেম কথা, সমরেশ বসুর গঙ্গা। ও মানুষের সম্পর্ক চিরন্তন। মানুষ জীবন ও জীবিকার জন্য নদীর উপর নির্ভরশীল। শুধু সাযুজ্য রেখে বয়ে চলে। নদীর সঙ্গে মানুষের বন্ধন প্রয়োজন ও প্রয়োজনাতিরিক্ত এই দুই বিষয়কেই ধারণ করে আছে। আবহমান কাল থেকে এই ধারা চলেছে। বাংলা সাহিত্যে নদী নির্ভর যে উপন্যাসগুলি অত্যন্ত জনপ্রিয়, বহু পঠিত, বহু চর্চিত, নিঃসন্দেহে সমরেশ বসুর গঙ্গা সেগুলির মধ্যে অন্যতম। সাহিত্য সমালোচক ও সাহিত্যের পাঠক উভয় শ্রেণীর কাছে গঙ্গা উপন্যাসটি প্রবলভাবে সমাদৃত। 1957 খ্রিস্টাব্দের জন্মভূমি পত্রিকায় সমরেশ বসুর গঙ্গা প্রথম প্রকাশিত হয়েছিল। বর্তমানে যে সংস্করণটি আমরা খুব চর্চিত, গঙ্গার যে অংশটি, সেটি মৌসুমী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। গঙ্গা সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। মূলত মাছ মারা বা ধীবর সম্প্রদায় এই উপন্যাসের কেন্দ্রীয় বিষয়। উপন্যাসের ভূমিকায় স্বয়ং লেখকের বক্তব্য অনুসারে এবং অন্যান্য আমরা জানি যে বিভিন্ন গবেষক সমালোচকদের কথা অনুসারে যে এই উপন্যাস লেখার আগে সমরেশ বসু রীতিমতো ক্ষেত্র সমীক্ষা করেছিলেন। তাই উপন্যাসের খুব খুঁটিনাটি, যাকে আমরা ডিটেলস বলি, এখনকার খুব চর্চিত একটি বিষয়, উপন্যাসের ডিটেলিং একদম নিখুঁত। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সমস্ত উপাদানকে তিনি একেবারে ক্ষেত্র সমীক্ষার মধ্যে দিয়ে সংগ্রহ করেছেন। মাছ মারাদের অর্থ সংকট, অনিশ্চিত জীবন জীবিকা গঙ্গা উপন্যাসের প্রেক্ষাপট নির্মাণ করেছে। কিন্তু এর অতিরিক্ত আরো কিছু বিষয় আছে। তা হলো হৃদয় ধর্মের কথা। মূলত বিলাস ও হিমি এদের প্রেম কথা গঙ্গা উপন্যাসের একটা কেন্দ্রীয় জায়গাকে ধারণ করে আছে। আমরা এই বিষয়টিকে একটু বিশ্লেষণ করব। সাধারণভাবে যদি বলি তাহলে বিলাসকে, না, বিলাস হচ্ছে মাছমারা সম্প্রদায়ের একজন প্রতিনিধি। সে পুবের মাছমারা নামে চন্দননগরে পরিচিত। সে আসে ধলতিটা থেকে। পেটের টানে তারা কখনো সমুদ্রে যায়, কখনো গঙ্গায় যায়। এইবারে বিলাস তার কাকার সঙ্গে প্রথমবার চন্দননগর এসেছিল। আর হিমিকে, না, হিমি হচ্ছে ফোড়েনি, অর্থাৎ সে মাছমারাদের থেকে মাছ কেনে এবং বাজারে বিক্রি করায়। ফোড়েনিদের সামাজিক নিন্দা আছে, তখনকার প্রেক্ষাপটের কথা বলছি। একই সঙ্গে ফোড়েনিরা প্রায় মহাজনের মতো বড়লোক। এরা মাছ মারাদেরকে ধার দেয়, মাছ মারাদের বিপদের সময় পাশে দাঁড়ায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হিমি আর বিলাস তারা ভিন্ন পটভূমিতে কিন্তু আবদ্ধ। বিলাস হচ্ছে জলের মানুষ আর হিমি হচ্ছে ডাঙার মানুষ, মাটির মানুষ। দুজনের আর্থ সামাজিক পরিবেশ স্বতন্ত্র। তবুও প্রথম দেখা থেকেই তাদের পরস্পরের প্রতি মুগ্ধতার জন্ম হয়েছিল। তারপর প্রেম, জল ও মাটির বন্ধন ক্রমে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে গঙ্গার আবহে। এই প্রেম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসের বাবা সাইদার নিবারণ আর হিমির দিদিমা দামিনীর মধ্যেও ছিল গোপন বন্ধন। নিবারণ দামিনী, তারপর বিলাস হিমি। গঙ্গা আর নিবারণের এই প্রেমের সাক্ষী থেকেছে আরেকজন, সে হচ্ছে নিবারণের ভাই পাঁচু। সে প্রথম প্রেমেরও সাক্ষী থেকেছে, আবার পরের প্রেমেরও সাক্ষী থেকেছে। তবে বিলাস ও হিমির যে প্রেম পর্ব তা অনেক বেশি স্পষ্ট ও গভীর। জল ও মাটির মতো তারা পরস্পরের সংলগ্ন হয়ে থাকে, অথচ একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে বিলীন হতে পারে না। জলের ধারা গঙ্গা রায়মঙ্গল হয়ে চলে যায় সমুদ্রের দিকে, বিলাসকে সে নিয়ে চলে যায়। আর মাটি স্বস্থানে আবার ফিরিয়ে আনে হিমিকে।
তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়, কিন্তু বিচ্ছেদই তো শেষ কথা নয়। যেভাবে তাদের প্রেমের পূর্বসূত্রতা ছিল, তাদের প্রেমের কিন্তু উত্তর কথাও আছে। জল আর মাটির শাশ্বত সম্বন্ধের প্রতীক হয়ে ওঠে বিলাস আর হিমি। মানব মানবী থেকে তারা এই প্রকৃতির শাশ্বত যে কথা, সেই কথার প্রতীক হয়ে উঠছে। এটাই কিন্তু গঙ্গার মধ্যে আমি সন্ধান করার চেষ্টা করছি, এবং তাদের এই প্রেমের স্বরূপকে বিশ্লেষণ করার জন্য আজকে আমার এই প্রবন্ধের আমি শিরোনাম দিয়েছি জল মাটির অনন্ত প্রেম কথা, সমরেশ বসুর গঙ্গা। একটু আগেই আমার ছাত্রকর্মী বলি যে খুব সুন্দর করে সমরেশ বসুকে খুব অল্প কথায় সংক্ষেপে সংহতভাবে তাকে তার সম্পর্কে বলে গেছেন। আমি আর সেই বিষয়টি নিয়ে বেশি বলছি না। তবুও সমরেশ বসু আমার অন্যতম প্রিয় সাহিত্যিক। আমাদের যখন অল্প বয়স, তখন সমরেশ বসু মারা গেছেন, কিন্তু তাকে আমরা প্রচুর পড়েছি। তার জীবন বলি, তার লেখা বলি, সমস্ত কিছু আমরা কিন্তু সেই অল্প বয়স থেকে পড়েছি। অর্থাৎ সমরেশ বসুর প্রতি অদ্ভুত মুগ্ধতা ছিল আমাদের। আজকে তার জন্মের শতবর্ষ উপলক্ষে আমি যে এই সাহিত্য বাসরের কল্যাণে একটি প্রবন্ধ পাঠ করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি কিন্তু উদ্যোক্তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং যারা শুনছেন এখন আমার কথা এবং শুনবেন, তাদেরকেও আমি আরেকবার ভালোবাসা জানাই। গঙ্গা উপন্যাসের একটি বড় অংশ জুড়েই আছে মাছমারা বা ধীবর সম্প্রদায়। নদীর সমুদ্রের বুকে নিরন্তর মাছ ধরে তারা। পরিশ্রমে কোনো দ্বিধা নেই মাছ মারাদের। তবুও অভাব অনটনেই চলে তাদের জীবন। পেটের টানে সমুদ্রে যেতে হয়, আবার শাখা নদী উপনদী ধরে মাঝে মাঝে গঙ্গাতেও আসতে হয় তাদের। গঙ্গায় এদের পরিচয় হয় পুবের মাছ মারা। সংঘবদ্ধভাবে যাকে তারা সাগর বলছে তাই নিয়ে তারা সমুদ্রে যায়, গঙ্গায় যায়। সমুদ্র যাত্রা একটু বেশি কঠিন। সেখানে তাদের দলপতি থাকে, পথ নির্দেশক হন সাইদার। সাইদারকে সবাই মান্য করে, কারণ ওই যে কয়েকটা নৌকা দলবদ্ধভাবে যায়, তাদের ভালো মন্দ সবকিছুই কিন্তু সাইদারের উপরে নির্ভর করে থাকে। তিনি একেবারেই নেতা এবং তাকে প্রত্যেকেই মান্য করে, শ্রদ্ধা করে। একবার সমুদ্রে গিয়েছিল পাঁচু ও নিবারণ, বহুবারের মধ্যেই একবার, এটি শেষবার। কি হয়েছিল? নিবারণের শেষ যাত্রা ছিল। কি হয়েছিল না, একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল বিলাসদের পরিবারে। এর আগে আগে নিবারণ অনেক বিপদ থেকে তার যে সাগরকে রক্ষা করেছিল, এমনকি দস্যুরা আক্রমণ করতে পারে এই সম্ভাবনা বুঝেও সে পুরো নৌকার দলকে রক্ষা করেছিল। কিন্তু এইবারে যে কি হয়েছিল, নিবারণ একটা মাছের চক, অর্থাৎ যেখানে সংঘবদ্ধভাবে মাছেরা থাকে, তাকে অনুসরণ করে ওই খাড়ি বেয়ে, যেখানে সমুদ্র, নদী, গাছ সমস্ত কিছু মেলামেশা করে থাকে, জলে কুমির ডাঙায় বাঘ, আমরা তো জানি সুন্দরবনের এই অঞ্চল, সেখানে নিবারণ তার নৌকা নিয়ে এগিয়ে গিয়েছিল এবং তারপরে সে আর ফিরে আসেনি। তার নৌকা শূন্য পড়েছিল। পাঁচু দাদাকে খুঁজতে গিয়ে দেখেছিল শূন্য নৌকা। সে চিৎকার করে ডেকেছিল, হেই দাদা। তার ডাক ভয়ঙ্কর হয়ে প্রতিধ্বনিত হয়েছিল জলে জঙ্গলে। আবারও ডাক দিয়েছিল, ওই দাদা গো। সেই ধ্বনি জলে জঙ্গলের মধ্যে প্রতিধ্বনিত হয়ে ফিরে এসেছিল খালি হাতে। নিবারণ ফেরেনি। নিবারণ অদৃশ্য হয়েছিল চিরদিনের জন্য। এই ঘটনার 7 বছর পর পাঁচু দাদার বড় ছেলে বিলাসকে নিয়ে এসেছিল চন্দননগরে। চন্দননগরে গঙ্গায় অন্য নৌকাগুলির সঙ্গে নগর করেছিল তাদের নিজস্ব বাছারি নৌকা, একটি ছোট নৌকা, যদিও সে নৌকা সহজে ডোবে না। এখানে বিলাস দেখেছিল দামিনীকে, তারপরে দেখলো দামিনীর লাতি বা নাতনি হিমিকে। বিলাসের চেহারা তার বাবার মতোই কালো ছিল, কালো কুচকুচে রং, পেটানো শরীর, নেহাইয়ের মতো শক্ত, যেন নিম কাঠের কালো রং মাখা চকচকে মূর্তি। নাকটি ছোট, চোখ দুটি ঈষৎ গোল, ভ্রু কুচকে মুখ তুলে তাকালে মনে হয় কেউটে সাপ যেন ফনা ধরে আছে। ভেড়ার লোমের মতো কালো কোচকানো চুল। জাতি বিলাসটা জাতিতে হচ্ছে মালব, তাই মালদের পূর্বপুরুষ যিনি, তার
তাকে কেন্দ্র করে একটা লোককথা তাদের সমাজে প্রচলিত আছে। তো তিনি নাকি দক্ষিণ থেকে সমুদ্রের উপর হেঁটে এই পাড়ে এসেছিলেন এবং মালো জাতির প্রতিষ্ঠাতা ছিলেন। তাই এই যে মালো জাতির যিনি আদি পুরুষ ছিলেন, তার কিরকম চেহারা ছিল, সেই চেহারা ছিল একেবারেই বিলাস এবং তার বাবা নিবারণের মতো। নিবারণকে দেখে তার মালোরা খুব গর্ব অনুভব করত যে সে যেন সে আদি পুরুষের ছায়া। আর নিবারণের ছেলে হচ্ছে বিলাস, তাহলে বিলাসের মধ্যেও রয়েছে সেই পুরুষের ছায়া। তো বিলাস চন্দননগরে গঙ্গাতে নৌকার মধ্যে আছে, আর হিমি থাকে চন্দননগরে গঙ্গার উপরে। তারা যে পাড়াটাই থাকে সেটি ডোম পাড়া, মেয়ে পাড়া পেরিয়ে যেতে হয়। উঁচু পাড়, কাঁচা ঘাট, তেঁতুল গাছ আছে, বট গাছ আছে, সেই সব পেরিয়েই ফড়িংইরা যাতায়াত করে। অর্থাৎ হিমি আর হিমির দিদিমা এই পথেই যাতায়াত করে। হিমিকে প্রথম দেখলো বিলাস এইভাবে। গায়ে জামা নেই, একখানি শাড়ি পরে এসেছে, গাঢ় নীল দক্ষিণের সমুদ্রের মতো। তার উপরে ছড়ানো সাদা রঙের ফুল, যেন সোনার মতো সোনা খড়কে মাছ ছিটিয়ে দিয়েছে। গায়ের রংটি কটা কটা, খোলা চুল বাঁধা আছে আলগা করে, চোখ মুখ একরকম। একজন জলের মানুষ কালো কুচকুচে, অপরজন ডাঙার মানুষ কটা ফর্সা। দুজনের প্রথম সাক্ষাৎই যথেষ্ট সেদিন ঘটনাবহুল ছিল। মাছ ধরেছে বিলাস, খাওয়া তখনো পর্যন্ত হয়নি। দামিনী বুড়ি এসে নানা রকম কথা বলছে, সে খুব বিরক্ত। এবং তখনই হিমি এলো তার সামনে। হিমি তাকালো বিলাসের দিকে, তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে গিয়ে আবার তাকালো। নাকের নাকছাবিটি বোধহয় কেঁপিয়ে উঠল বাদ দুয়েক। বিলাস দাঁড়িয়েছিল গোলের সামনে, পায়ের কাছে মাছ নিয়ে তাকিয়েছিল হিমির দিকে। পুবের মাছ মারার মতোই অবাক হয়ে দেখছিল দামিনীর নাতনিকে। তারই অবাক হয়ে তাকিয়ে থাকা এটা কিন্তু অনেকেরই নজরে পড়েছিল। পাঁচুর নজরে পড়েছিল, তাদের সঙ্গী কেদমে পাঁচু তারও নজরে পড়েছিল। কিন্তু এই দুই পাঁচুর দেখার মধ্যে পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল? না, পাঁচু যখন বিলাস আর হিমিকে দেখছে পরস্পরের দিকে ওইভাবে তাকিয়ে আছে, তার তখন মনে পড়েছিল নিবারণ আর দামিনীর কথা। আর কেদমে পাঁচু সে বড়লোক ফড়িংইর সঙ্গে বিলাসের ঘনিষ্ঠতা হবে সেটা তাকে ঈর্ষান্বিত করেছিল। সেদিনকে ইলিশ মাছ পেয়েছিল তারা, খুড়ো ভাইপো। সেই ইলিশ মাছ নেয় দিদিমা আর নাতনি, এবং তাদেরকে একটু বেশি টাকা দেয় হিমি। পাঁচু তখন ভাবছিল দামিনীর নাতনি ভালো, বয়সকালে মানুষের মন একটু দরাজ থাকে, দামিনীরও ছিল এককালে। নিজের লাভে দুয়ানা কম রেখে দিয়েছে মাছ মারাকে। আজ তারা আজ তার নাতনিও দিতে চায়। অর্থাৎ দামিনী মাছ মারাকে একটু বেশি টাকা দিত, আর হিমিও তাই দিয়েছে। দামিনী শুধু দরাজ ছিল না, নিবারণের সঙ্গে তার একটা বন্ধনও ছিল। পাঁচু জানতো সে বন্ধনের কথা। দাদা নিবারণের সঙ্গে বড় হাসি মশকরা ছিল দামিনী। বিস্তর টাকা ফোরেনি, বড় মহাজনের মতো। টাকা ধারের কথা নিবারণকে বলতে হতো না, দামিনী সেধে দিয়ে যেত। দিয়ে বলতো ভ্রু তুলে, হিসাবটা তুমি রেখো বাপু, ও আমার মনে থাকে না। সাইদার নিবারণ দামিনীর চোখের দিকে না তাকিয়ে বলতো, তোমার বড় দয়ার শরীর, আমি মাছ মেরে খাই দামিনী দিদি, আমার কাছে এত বেহিসাবি হইও না তুমি। সত্যি তো, মাছ মারার কাজ জলে, ফড়িংইর কাজ স্থলে। মাছ মারা মাছ না ধরলে আবার ফড়িংই মাছ পাবে না, তাদের দুজনের দুজনের আলাদা ক্ষেত্র আছে। দামিনী মাছ নিয়ে বাজারে বসতো, তার কেশভার ছিল বিস্তৃত, তা খুলে দিয়ে বটিতে সে মাছ বিক্রি করত। তার স্বামী মারা গিয়েছিল, তারপরেও সে একাধিক পুরুষের সঙ্গে ঘর করেছিল। নিবারণকে ঘিরে আন্তরিক আগ্রহ ছিল ফড়িংই। 7 বছর আগে নিবারণ সমুদ্রে গিয়ে অদৃশ্য হয়েছিল। এবার বিলাসকে দেখে দামিনীর মনে হলো যে ওই বিলাস যেন নিবারণেরই ছায়া। সে আবার তার দুঃখের কথা বলেছিল।
ঘাতকতা করেছে। এইভাবে খুব সুন্দর আরো মানে ইয়ে আছে, বক্তব্য আছে লেখকের, সেখানে সুন্দর করে বলছেন যে তারা এইভাবে ধোয়া মোছা করে নিল জীবনটা। অর্থাৎ জীবনে যে তাদের ছোট ছোট ভুল হয়েছিল, সেই ভুলগুলোকে তারা কিন্তু পরস্পরের কাছে পরিষ্কার করে নিল, কোনো প্রকার কোনো কপটতা নেই। ডাঙাতে কিছু উৎসব হয়, এরপরে সাজার বা গঙ্গা পূজায় সেখানে বিলাস যোগদান করলো। এখানে একটি পালা হলো, শান্তনু ও গঙ্গা পালা। আমরা জানি যে এটি মহাভারতের কাহিনী, এবং মহাভারতের শান্তনু আর গঙ্গার আখ্যান আমরা জানি যে গঙ্গা বলেছিল যে সে এই সত্ত্বে বিয়ে করতে রাজি যে শান্তনু তার কোনো কাজে বাধা দেবে না। কিন্তু যখন একটির পর একটি সন্তানকে গঙ্গা বিসর্জন দিচ্ছে, তখন কিন্তু আর শান্তনু নিজেকে রাখতে পারেনি, এবং যখনই সে গঙ্গাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, গঙ্গা তাকে ছেড়ে চলে গেছে। মানে এই যে বিচ্ছেদের কাহিনী, সেই বিচ্ছেদের কাহিনী বিলাসকে আপ্লুত করলো। এখানেও তো আমরা দেখলাম যে স্থলের মানুষ আর গঙ্গা, তারা বোধহয় একেবারে পুরোপুরি গার্হস্থ্য ধর্মে তারা কিন্তু মিলে যেতে পারে না। তবু এরা গৃহী হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। গ্রামে গিয়ে, ধলতিতায় গিয়ে তারা বিয়ে করবে, এই কথাবার্তা হয়। এর মাঝখানে একবার তারা শ্যামনগর ঘুরে আসে। চন্দ্রনগরের উল্টো দিকেই শ্যামনগর। কিন্তু শ্যামনগর ঘুরে যখন তারা ফিরছিল, তখন একটা প্রবল ঝড় আসে। এখন এই ঝড় আসন্ন যে একটা কিছু ঘটতে চলেছে, তার প্রতীক রূপেও যেমন দেখিয়েছেন ঔপন্যাসিক, এটা আমার বিশ্লেষণ, তেমন এই ঝড়ের মধ্যে কিন্তু বিলাস শক্ত করে একার প্রচেষ্টায় ওই নৌকাটিকে, হিমিকে নিয়ে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসছে। অর্থাৎ মাছ মারা হিসাবে এবং নৌকাকে নিয়ন্ত্রণ করার হিসেবে তার যে দক্ষতা, তার পরিচয় আমরা এখানে দেখছি। অর্থাৎ এমন একজন মানুষ সে, যাকে নির্ভর করা যায়। হিমি পরম নির্ভরতায় তার পাটা ধরে বসেছিল, সে কিন্তু হিমিকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছিল। এরপরে অবশেষে তাদের চূড়ান্ত যাত্রার সময় এলো। হিমি যাবে বিলাসের সঙ্গে। দামিনী অন্যান্যদের কাছে সে চোখের জলে বিদায় নিল। বিলাসের নৌকায় উঠে বসলো, নৌকা ছেড়ে দিল। তারা বাগবাজারের খালে গিয়ে পৌঁছাবে, তাড়াতাড়ি পৌঁছাতে চায়, কারণ নৌকা চালানোর ক্ষেত্রে জোয়ার ভাটা ইত্যাদি ব্যাপার আছে, তাই সময় নষ্ট করার মতো সময় নেই। এবার তাদের ওই যেতে যেতে তাদের মধ্যে কথা হয়। হিমি বলল, তুমি সমুদ্রে যাবে কবে? তোমাকে বাড়িতে রেখে ধর্ম সাক্ষী করে কোনটিখানি বাঁধি তোমার গলায়, তারপর অগানের মুখ পাতেই যাব। বিলাস আর হিমি এইরকম আলোচনা করতে করতে তারা পৌঁছালো। আধো ঘুম থেকে উঠলো হিমি, কিন্তু দেখা গেল যে সে একটু অদ্ভুত আচরণ করছে। সে কি করছে না, তাই সে একটা বাক্স নিয়ে এসেছিল, তার কাপড় চোপড় রয়েছে, সে বাক্সর মধ্যে তার গয়নাগাটিগুলো খুলে রাখলো। এর আগে যখন সমুদ্রে যাওয়ার কথা হয়েছে, তখন বিলাস বলেছিল যে সমুদ্রে যেতে গেলে তো টাকা লাগে, তাই 5,000 টাকা মহাজনের কাছ থেকে ধার করবে, তারপরে যাবে। এই রীতি তাদের সমাজে চলে আসছে। তো হিমি তখন বলেছিল যে আমার কাছে 4,000 টাকা মতো হয়ে যাবে, টাকা আর গয়না নিয়ে আমি তোমাকে সেই টাকাটা দিতে চাই। তো এইবারে দেখা যাচ্ছে যে হিমি গায়ের গয়না খুলে বাক্সের মধ্যে রেখে তখন সে বলছে যে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। বিলাসকে বলল এ সবই তার, কিন্তু সে চলে যাবে। বিলাসের কি হলো যে সমুদ্রে যেন আবর্তে উঠল। কেন গো মহারানী? পায়ে মাথা ঠুকে ঠুকে বলল হিমি, সাহস পাইনে ঢপ। আমি এতটুকু পানি তোমার অকুলে আমি বের পাবো না, এই আমার বড় মন চনমনানি ছিল। তুমি যাবে অকুল সমুদ্রে, আধা রাতে আমার পান পড়বে, তোমার নাগাল তো আমি পাবো না। বিলাস শান্তভাবেই বলল, আমি মাছ মারা মহারানী, অকুলে আমার জীবন, অকুলে আমার মরণ। হিমির চুল খুলে গেল, কাজল ধুয়ে গেল চোখের, রুদ্ধ কান্নায় বলল, পারবো না, পারবো না গো, আমি এতটুকু, এত বড়কে পাওয়ার ভাগ্যি আমি করিনি। হিমি বিলাসকে ডাঙায় বাঁধতে পারবে না, আবার বিলাসও হিমিকে জলে নিয়ে যেতে পারবে না। অতএব কি হলো?
অক্ষমতা স্বীকার করে নিল হিমি। বিলাসও তাই। চোখে জল নিয়ে হিমি তার অক্ষমতা স্বীকার করে নিল। বিলাস দুঃখ পেল, কিন্তু বাধা দিল না। হিমি তার টাকা গয়না দিতে চাইল, বিলাস কিন্তু দিল না। বলল সে মাছ মারা, তার এসব থাকতে নেই। মহারানী তাকে যা দিয়েছে তাই যথেষ্ট। অতএব বিলাস হিমিকে সযত্নে কিন্তু বিদায় দিল। বিচ্ছিন্ন হওয়ার আগে হিমি বলল, অর্থাৎ সে ওই বাগবাজারে নেমে সে চলে আসবে আবার চন্দননগরে, সে আর ওইদিকে যাবে না। বললো, ঢপ, তুমি থাকতে পারো না? ওই যে আবার সে স্থলে বাঁধার কথা বলছে। বিলাস জানালো, পারবে না। তুমি আমাকে অনেক দিলে, আমাকে ছেড়ে যাবার সাহসে দিলে। যাই, এ জোয়ার ছাড়তে পারবো না। সমুদ্রের কালো জল নেমে যায়। জল আর মাটি আবারও মিলতে পারল না। শান্তনু গঙ্গা, নিবারণ দামিনী, বিলাসিনী বাস্তব জীবনে মিলতে পারল না। কিন্তু এই বিচ্ছিন্নতা স্থায়ী বিচ্ছেদ নয়। চলে যাবার আগে তারা পরস্পরকে দেখা দেবার প্রতিশ্রুতি দিয়ে গেছে। বিলাস বলছে, মহারানী, জোয়ারের আগনায় আসবো তোমার কাছে, চলন্তায় যাব অকুলে, তখন যেন তোমার দেখা পাই। বিলাস নেমে গেল। এমনি ফিসফিস করে বলতে লাগলো, তাই তাই গো, তাই থাকবো আমি, তোমার যাওয়া আসার পথ চেয়ে বসে থাকবো। মিলনের আড়ম্বর নয়, বিচ্ছেদের সহজ সুর দিয়ে লেখক সমরেশ বসু হিমি ও বিলাসের কাহিনী শেষ করেছেন। মর্মস্পর্শী ভাষা ও দৃশ্যের সংযোজন করেছেন উপন্যাসের শেষ পর্বে। জল মাটি মিলেমিশে অকুলে ভাসতে পারল না। পারলে তো প্রেমের গভীরতা নষ্ট হতো, রহস্য বিনষ্ট হতো। দুজনের মনে প্রাণে যে গভীর আকর্ষণ রইল, তার টানে একজন ফিরে আসবে, আর একজন স্থলে প্রতীক্ষায় থাকবে। বন্ধনহীন অনন্ত প্রেমের সূত্রে গঠিত থাকলো দুজন। জল ও ডাঙার সংসার হলো না, কিন্তু প্রেমের অঙ্গীকারে তারা আবদ্ধ রইল। এই প্রেম শৃঙ্খল দেয় না, এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। স্বার্থহীন সম্পর্ক হিমি ও বিলাস দুজনকেই অনন্ত প্রেমে প্লাবিত করলো। হিমি তার গন্তব্যে ফিরে এলো। বিলাস বাড়ি রওনা হলো। এরপর সে চলে যাবে সমুদ্রের দিকে। উপন্যাসের শেষে আমরা দেখি, বাবার মতোই সাইদার হয়ে 18 গন্ডার নৌকা নিয়ে সে রওনা হচ্ছে সমুদ্রে। জলে আর মাটিতে আঁকা রইল তাদের এক টুকরো প্রেম কথা, জল ও মাটির অনন্ত প্রেম কথা। মিলনান্তক নয়, লেখক সমরেশ বসু তার দক্ষতা দিয়ে স্থল ও জলের বিয়োগান্তক রূপ দিয়ে এই উপন্যাস লিখেছেন। এখানে মাছমারাদের অর্থ সংকট যেমন প্রধান, তেমন তাদের হৃদয় সংকটকেও ঔপন্যাসিক অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত করেছেন। আমি ধৈর্য ধরে শোনার জন্য শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনন্ত প্রেম কথা চিরকাল বয়ে চলেছে শাশ্বত জীবনের মধ্যে দিয়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাহিত্য বাসরের পক্ষ থেকে আমি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা অসাধারণ উপস্থাপনার জন্য। আমরা তার কাছ থেকে শুনে নিলাম জল ও মাটির অনন্ত প্রেম কথা, সমরেশ বসুর গঙ্গার একটি অসাধারণ বিশ্লেষণ। আমরা শুনলাম যে কিভাবে যে বিলাস এবং তার বাবার জীবনে দামিনী অথবা মহারানী হিমি সেই তাদের যে প্রেম, সেই প্রেমের অনন্ত বিশ্বাস বা ভাব, সেটাকে দেখে নিলাম আমরা। এই যে সমুদ্রের ফোড়েনি হওয়ার স্বপ্নে বিভোর দামিনী কখনো পায়নি হয়তো নিবারণ সাইদারকে, আবার খুব কাছে পেয়েও মহারানী হিমিকে পেল না ঢপ বিলাস। এই ব্যাপারটা দেখতে পেলাম যে বাবারই প্রিয়তমার যে নাতনি, তার সাথেই যে ছেলের প্রেম, যে প্রেমকে একসাথে চলতে চেয়ে মহারানী হিমি একদিন হয়তো বিলাসের নৌকায় উঠে বসেছিল, কিন্তু ডাঙ্গার জীবনে যে অভ্যস্ত, সেই মাটির টানে হিমি কিন্তু যেতে পারলো না বিলাসের সাথে। সুতরাং এই যে গভীর জল জীবনের অনিশ্চয়তা, যেটা তাকে ফিরিয়ে দিল আবার তার পুরাতন জীবনে, এই বিশ্লেষণই আমরা হয়তো ম্যাডামের কাছে শুনে নিলাম। আসলে এই যে
বিচ্ছেদের মধ্যে লেখক শেষ করলেন উপন্যাসটিকে, যে উথালি পাথালি করা বুকের কথা ভাবলে মাছ মারাদের ছেলের জীবন তো চলে না, তার চেয়ে হিমি চলে যাক জোয়া মানে আগের জায়গায়। এই যে মাছ মারা তাদের জীবনকে নিয়েই লেখক এক অসামান্য উপস্থাপনা করেছেন গঙ্গা উপন্যাসে। আসলে সমরেশ বসু, ম্যাডামও বললেন যে সমরেশ বসু নিজেও ক্ষেত্র সমীক্ষা করেছেন। সমরেশ বসু যখন আতাপুরে থাকতেন, সেই আতাপুরে থাকার সময়তেই তিনি জেলেদের জীবনের সাথে পরিচিত হন এবং তার বন্ধুদের সাথে মাছ ধরা, আর যে জেলে বন্ধু ছিল তাদের সাথে মাছ ধরতে যাওয়া বা গঙ্গায় সময় কাটিয়েছেন অনেকবার। এবং উপন্যাসের ভূমিকায় বা শুরুতেই তিনি লিখেও ছিলেন যে কার্তিক দাস, পরেশ দাস, নিমাই অধিকারী এদের কথা, কারণ এরা না থাকলে গঙ্গা উপন্যাসটা হয়তো তিনি লিখতে পারতেন না। তো এই যে মাছ মারাদের জীবনে উপন্যাসের শেষে আমরা দেখতে পাচ্ছি যে নদীতে 18 ঘন্টা নৌকা পাল লাগিয়ে সমুদ্রে ছুটে যাচ্ছে সাইদার বিলাস। সবকিছুর পরেও মাছ মারাদের জীবন ঠিক এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। সুতরাং সমরেশ বসুর সাহিত্যিক কলমে সেই জীবনই যেন এক নিখাদ চালচিত্র হয়ে উঠে এসেছে। আর সেই বিশ্লেষণই করলেন আমাদের ম্যাডাম। এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো ম্যাডামকে আবারও পরে কোনো বিষয়ের জন্য ডেকে নেব। অসংখ্য ধন্যবাদ এই বিষয়টিকে আমাদের সামনে এত সুস্পষ্টভাবে আলোচনা করার জন্য। এছাড়াও উপস্থিত ছিলেন গুরুপদ অধিকারী, মাইকেল মধুসূদন, মেমোরিয়াল কলেজ দুর্গাপুর, সীমা সরকার, কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, শঙ্করদেব মন্ডল স্যার, প্রত্যেককেই আমি আমাদের সাহিত্য বাসরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রোতা মণ্ডলীকে আমাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথ দেওয়ার জন্য। এছাড়াও আমাদের ম্যাডাম সঙ্গীতা সান্যালকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের যে টেকনিক্যাল টিম এবং আমাদের যে কলিগ বা আমাদের যে বন্ধু, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং চালানোর জন্য। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই হয়তো সমাপ্ত করব, কিন্তু যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে নিতে পারি, 2-1টি প্রশ্ন। আশা করি কেউ মনে হয় না প্রশ্ন করতে চাই।